এটা স্বাভাবিক না? না এটা নইতো না, আলুস দিয়া পাঠাইছে ট্রাক বাস আলুস লই আমি চলি। তুমি এটা নিয়ে মন খারাপ করো না, একটু কয়টা দিন সহ্য করে থাকো, কিছুই না। ভেরি গুড নবাব, চলো চলো নিচে। শুয়ে পড়ো, রাত তো অনেক হলো। বাবা তুমি এখানে আর কয়দিন থাকবা? না করে তো যাওয়া যাবে না, ব্যবস্থা বেয়াই আপনি এমন কি করব? ঠিকই বলছেন, কিচ্ছু ভালো লাগে না। এর মধ্যে আপনি আর অশান্তি বাড়ায় না, তাহলে অশান্তি আরো বাড়বে। দেখে খুঁজতে আসছিলাম, যথেষ্ট বয়স হয়েছে, করতে হবে না। আপনি আমার ইশারা দিয়ে না। কিন্তু আপনার তো একটা ফোনও নাই। আমি আপনার মজা করলাম, এটা কথা বলতেছো কেন? শহীদ এখন বাবা হয়েছে, ছোটবেলায় শহীদ একটু ব্যথা পাইলে এইরকমই উতলা হইতেন, মায়ার ব্যথা নিয়ে উতলা। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা ও মহানগর থেকে আরও 23 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে 14 জন ও জেলা থেকে 9 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় 6 জন, কোনাবাড়ি 1 জন, কাশিমপুর 6 জন ও ডিবি থেকে 1 জনসহ মোট 14 জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ 5টি থানা অভিযান চালিয়ে 9 জনকে আটক করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিশেষ শাখার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন সদর, কোনাবাড়ি, কাশিমপুর থানা ও ডিবি অভিযানে নতুন করে 14 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে। গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. জাবেদ সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরও 9 জনকে আটক করেছে। এ অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দীক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা উপর করা হয় এবং তাদেরকে আটকে মারধর করা হয়। এতে 20 জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় 239 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। গাজীপুরে অপারেশন ডেভিল হান্টের অভিযানে জেলা ও মহানগর থেকে আরও 23 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগর থেকে 14 জন ও জেলা থেকে 9 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গত রাতে গাজীপুর মহানগরীর সদর থানায় 6 জন, কোনাবাড়ি 1 জন, কাশিমপুর 6 জন ও ডিবি থেকে 1 জনসহ মোট 14 জনকে আটক করা হয়েছে। অপরদিকে গাজীপুর জেলার পুলিশ 5টি থানা অভিযান চালিয়ে 9 জনকে আটক করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিশেষ শাখার আলমগীর হোসেন জানান, মেট্রোপলিটন সদর, কোনাবাড়ি, কাশিমপুর থানা ও ডিবি অভিযানে নতুন করে 14 জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত নেওয়া হচ্ছে। গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. জাবেদ সাদেক বলেন, ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ আরও 9 জনকে আটক করেছে। এ অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দীক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের হামলা উপর করা হয় এবং তাদেরকে আটকে মারধর করা হয়। এতে 20 জন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম নামে একজন বুধবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনার পরদিন শনিবার বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। মামলায় 239 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা নামের আওয়ামী লীগের এক কর্মী। ওদিন থেকেই গাজীপুরসহ সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র পরিচালনা অত্যন্ত কঠিন কাজ। একে সঠিকভাবে পরিচালনা করতে অবশ্যই একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, আর নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কেউ সংবিধান সংশোধন করতে পারে না। জনগণের নির্বাচিত সরকারই পারে দেশের প্রয়োজনীয় সংস্কার করতে। তাই এ বছরের মধ্যেই অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানাই। বুধবার 12 ফেব্রুয়ারি
বিকেলে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা জেলা বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আগামী অক্টোবর মাসের মধ্যে শেখ হাসিনার গণহত্যার বিচার হবে। বাংলাদেশের মানুষ এখনও আশাবাদী যে যারা গণঅভ্যুত্থানে হাজার হাজার মায়ের বুক খালি করেছে তাদের যেন কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র রক্ষা করতে না পারে। রাজস্ব আয় বাড়াতে আগামীতে আয়কর ও ভ্যাটের ওপর জোর দেওয়ার পরিকল্পনা নিচ্ছে সরকার। এ জন্য আয়কর এবং ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ অটোমেশন করা হবে বলে অর্থ বিভাগের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর বাজার উন্মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমদানি পর্যায়ে শুল্ক হ্রাস পাবে। ফলে আয়কর এবং ভ্যাট থেকে রাজস্ব আদায় বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ জন্য রাজস্ব আহরণ বৃদ্ধিতে আয়কর এবং ভ্যাট বিভাগে পূর্ণাঙ্গ অটোমেশন জরুরি। একই সঙ্গে দেশব্যাপী আয়কর অফিস স্থাপন করা সম্ভব হলে তৃণমূল পর্যায় থেকেও আয়কর আহরণ সম্ভব হবে। এতে বলা হয়েছে, কর ব্যয় যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে হবে। কর আদায় থেকে করনীতি সম্পূর্ণ পৃথক করতে হবে, যার প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। রাজস্ব আদায়ের সঙ্গে জড়িত সবার দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ জোরদার করা হবে। একই সঙ্গে করজাল সম্প্রসারণ এবং কর প্রতিপালন বৃদ্ধিও জরুরি। আয়কর বাড়ানোর পদক্ষেপ হিসেবে প্রতিবেদনে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে উল্লেখ করে বলা হয়েছে, কর বান্ধব পরিবেশ ও নিরবচ্ছিন্ন সেবা প্রদান নিশ্চিত করার জন্য আয়কর বিভাগের পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আয়কর আইন 2023-এর প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। কর ব্যয় কর ছাড় হ্রাস করার লক্ষ্যে 6টি কর অব্যাহতি রেস আর ও বাতিল ও আয়কর আইন 2023-এর ষষ্ঠ তফসিলের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে। 4 সিটি কর্পোরেশনের অধীনে সব সরকারি কর্মচারী, তফসিলি ব্যাংকগুলো কর্মকর্তা-কর্মচারী, 4টি মোবাইল অপারেটর কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের অনলাইনের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের জন্য অনলাইন রিটার্ন প্ল্যাটফর্মকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ই-রিটার্ন সিস্টেমকে অধিকতর করদাতাবান্ধব করার ই-রিটার্ন কল সিস্টেম চালু করা হয়েছে। রাজস্ব আহরণ বৃদ্ধি ও করবান্ধব সেবার প্রসারে আয়কর বিভাগের সম্প্রসারণ করে 10টি কর অঞ্চল, 3টি বিশেষ ইউনিট কার্যক্রম শুরু করেছে। ভ্যাট আদায় বাড়ানোর পদক্ষেপের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ভ্যাট আদায় বৃদ্ধিতে কর অব্যাহতি যৌক্তিককরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান পদ্ধতি সহজীকরণ মাঠ পর্যায়ে দিকনির্দেশনা ও ব্যাখ্যাপত্র জারি করা হয়েছে এবং ভ্যাট আইন ও বিধি সংস্কারের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল 80% থেকে 100% উন্নীতরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ভ্যাট আদায় বাড়ানোর জন্য তালিকাভুক্ত সীমা 50 লাখ থেকে 30 লাখ টাকায় ও নিবন্ধন সীমা 3 কোটি থেকে 50 লাখ টাকায় হ্রাস করা হয়েছে। আমদানি পর্যায় ও সরবরাহ পর্যায় কতিপয় সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য ও ভ্যাট আরোপযোগ্য সেবার ওপর সম্পূরক শুল্কহার বৃদ্ধি করা হয়েছে। সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য পুনর্নির্ধারণ ও সম্পূরক শুল্কহার বৃদ্ধি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন আবুল কাশেমের মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির প্রতিনিধিরা। বুধবার 12 ফেব্রুয়ারি রাতে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে শহীদ মিনার চত্বরে নিহত কাশেমের গায়বানা জানাজা অনুষ্ঠিত হয়। এই সময় তারা, আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ক্ষমতা না জনতা, জনতা জনতা, জালোরে জালো, আগুন জালোসহ নানা স্লোগান দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের বলেন, গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কাশেম ভাইকে হত্যা করেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এর আগে গত শুক্রবার 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরীর ধীরাশ্রম দীক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে গেলে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা হয়। তাদের আটকে রেখে মারধর করা হয়। এতে আহত হন 20 জন, যার মধ্যে গুরুতর জখম হন আবুল কাশেম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়। এদিকে এ ঘটনায় গত শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেছেন। মামলায় 239 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 200 থেকে 300 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি আমজাদ হোসেন মোল্লা, যিনি আওয়ামী লীগের একজন কর্মী। গাজীপুর সাফারি পার্কে আনা হয়েছে দিনাজপুরের স্বপ্নপুরী পার্ক থেকে উদ্ধার করা 5টি এশিয়ান কালো ভল্লুক। বুধবার 12 ফেব্রুয়ারি প্রাণীগুলোকে পার্কের কোয়ারেন্টাইনে নেওয়া হয়। এর আগে বন বিভাগের বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মীরা মঙ্গলবার 11 ফেব্রুয়ারি রাত 11টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জে স্বপ্নপুরী পার্ক থেকে ভল্লুকগুলো উদ্ধার করেন। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের বন্য প্রাণী পরিদর্শক অসীম কুমার মল্লিক জানান, ইউনিটের পরিচালক ছানাউল্লাহ পাটোয়ারির সার্বিক দিকনির্দেশনায় অভিযানে দিনাজপুর সামাজিক বন বিভাগ এবং বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও রাজশাহীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, অভিযানের সময় ওই পার্ক থেকে ভল্লুক ছাড়াও 43টি পশুপাখি উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে ছিল 5টি মায়া হরিণ, 11টি বানর, 17টি সাম্বার হরিণ, 5টি রাজধনেশ, 2টি সজারু ও 1টি ভোদর। এগুলোর শুধু ভাল্লুকগুলো গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে। অভিযানের পর বন্ধ করা হয়েছে স্বপ্নপুরী পার্কের মিনি চিড়িয়াখানা। অসীম বলেন, গত 26 জানুয়ারি পার্কটিতে প্রথম ধাপের অভিযানে 74টি বন্য প্রাণী জব্দ করা হয়। এগুলোর মধ্যে 52টি বন্য প্রাণী পার্ক কর্তৃপক্ষের জিম্মায় রাখা হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ সেসব প্রাণীর বেশিরভাগের পক্ষে কোনো বৈধ কাগজ দেখাতে না পারায় পরে মঙ্গলবার অভিযান পরিচালনা করে প্রাণীগুলো নিয়ে আসা হয়। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের অপর বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আল সাদিক জানান, স্বপ্নপুরী পার্কের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম বলেন, প্রাণীগুলোর চিকিৎসা ও পুনর্বাসন চলবে। দুয়ারে ভালোবাসা দিবস। এদিকে শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, তবে বাজারে এখনও শীতের সবজি পাওয়া যাচ্ছে। শীতের সবজি দিয়েই ভিটামিন সি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। 4 রকমের ফেসপ্যাক বানানোর উপায় জানিয়ে দিচ্ছি। কমলা এবং মধু, 1 টেবিল চামচ কমলা লেবুর রস এবং 1 চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে 10-15 মিনিট রাখার পর কুসুম গরম পানিতে ত্বক ধুয়ে ফেলুন। পাকা পেঁপে এবং পাতিলেবু, ফেসপ্যাক বানানোর জন্য পাকা পেঁপে যত বেশি পাকা হয় ততই ভালো। তেমন পেঁপের শ্বাস কয়েক চামচ নিয়ে ভালো করে পেস্ট করে নিন। এবার তাতে মিশিয়ে নিন কয়েক ফোঁটা পাতিলেবুর রস। এ পর্যায়ে মিশ্রণটি মুখে লাগিয়ে রাখুন 15 মিনিট। তারপরে পরিষ্কার পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের মৃতকোষ দূর করার জন্য এই ফেসপ্যাক উপযোগী। টমেটো এবং অ্যালোভেরা, একটি পাকা টমেটো মিক্সিতে ভালো করে বেটে নিয়ে তার সঙ্গে 1 চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি 15 মুখে মেখে রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। কমলার খোসা এবং দই, কমলা লেবুর খোসা 2 দিন রোদে শুকিয়ে নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিন। এবার 2 চামচ দই মেশানো মিশ্রণটি 10 মিনিট মুখে লাগিয়ে রেখে ভালো করে ঘষে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকে ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি মৃতকোষ দূর করে এবং ত্বকের আর্দ্রতাও বজায় রাখে। উল্লেখ্য, ভিটামিন সি ফেসপ্যাক ব্যবহারের পরে মুখ ধুয়ে সানস্ক্রিন ব্যবহার করুন, যাতে সূর্যের রশ্মি ত্বকের ক্ষতি করতে না পারে। সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে রাকেশ রায়, 75 নামে হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার 12 ফেব্রুয়ারি বিকেলে সুনামগঞ্জ জগন্নাথপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ ইউনিয়নের শেখপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম রাকেশ রায়, 75। তিনি হবিগঞ্জ শহরে উমেদনগর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুরগামী অটোরিকশার সঙ্গে রানীগঞ্জগামী ইজিবাইকের সংঘর্ষে ঘটনাস্থলে ওই বৃদ্ধ মারা যান। সেই সঙ্গে 2 গাড়ির চালক ও 6 যাত্রী আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভুইয়া বলেন, গাড়ি 2টি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গ্যাস পাইপলাইনের স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি দুপুর থেকে রাজধানীর কয়েকটি এলাকায় 13 ঘণ্টা গ্যাস থাকবে না।
বুধবার 12 ফেব্রুয়ারি এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন 1 এর ভূগর্ভস্থ স্টেশনের বিমানবন্দর ও খিলক্ষেত অ্যালাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার দুপুর 1টা থেকে শুক্রবার 14 ফেব্রুয়ারি রাত 2টা পর্যন্ত মোট 13 ঘণ্টা কুর্মিটোলা হাসপাতাল, হোটেল রেডিসন, আরপিজিসিএল, ঢাকা রিজেন্সি, খিলক্ষেত এলাকা, কনকর্ড সিটি, নদীর পার পর্যন্ত, হোটেল লা মেরিডিয়ান, বলাকা ভবন, হাজি ক্যাম্প, কাউলাস্থ বিমানবন্দর ক্যাটারিং হাউস ও সিভিল অ্যাভিয়েশন কোয়ার্টার সহ তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া জোয়ার সাহারা, নিকুঞ্জ ও আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বলিউডের তারকাবহুল সিনেমা সালাম ইশক 2007 সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার বাবুজি ধীরে চলো না গানে পারফর্ম করেন অনিল কাপুর ও অঞ্জনা সুখানি। এতে তাদের চুম্বন দৃশ্য রয়েছে। 22 বছরের বড় অনিলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা খুব কঠিন ছিল। সেই সময়ে তাকে সহযোগিতা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বলা যায়, সেই পরিস্থিতি থেকে অঞ্জনাকে উদ্ধার করেছিলেন প্রিয়াঙ্কা। প্রায় 1.5 যুগ পরে সেই চুম্বন দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন অঞ্জনা। কয়েকদিন আগে বলিউড হাঙ্গামাকে সাক্ষাৎকার দিয়েছেন অঞ্জনা সুখানি। কথার শুরুতে প্রিয়াঙ্কার প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, সত্যি বলছি, সে প্রিয়াঙ্কা চোপড়া পুতুলের মতো। প্রিয়াঙ্কা চোপড়া সবসময়ই সহযোগিতা করেছে, বিশেষ করে শুটিংয়ের সময়ে। অনিল কাপুরের সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করার আগে ভীষণ চাপ বোধ করেছিলেন অঞ্জনা। ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলেন। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, আমি জানতাম একটি গানের শুটিং করব। এটি কোনো অন্তরঙ্গ গান নয়, তবে এক ধরনের ঘনিষ্ঠতা আছে, তাও সেটা অনিল কাপুরের সঙ্গে। আমি প্রশিক্ষিত নৃত্যশিল্পী নই। এটি ছিল আমার প্রথম বড় কোনো প্ল্যাটফর্ম। তার সঙ্গে পারফর্ম করা প্রচণ্ড কঠিন মনে হয়েছিল। শুটিং সেটে নার্ভাস হয়ে পড়েছিলেন অঞ্জনা। তা জানিয়ে তিনি বলেন, হঠাৎ করেই প্রিয়াঙ্কাকে বলেছিলাম, আমি খুব নার্ভাস। জানি না দৃশ্যটি কিভাবে করব। এমনকি আমার ভেতরে সেই জিন বা আগুন আছে কিনা তাও জানি না। সে প্রিয়াঙ্কা বলল, চিন্তা করো না, তুমি ভালো করবে আর আমি কাল দেখা করব। আমি জানতাম পরের দিন তার শুটিং নেই, তাই জিজ্ঞাসা করলাম, তুমি কাল আসবে? আর সে বলল, আমি তোমার জন্য আসব, কিছু সময় থাকব। কথা রেখেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অঞ্জনার জন্য শুটিং সেটে কয়েক ঘণ্টা অবস্থান করেছিলেন তিনি। এ তথ্য উল্লেখ করে অঞ্জনা বলেন, সে অসাধারণ একটি মেয়ে। সে এসেছিল, মনে হয় কয়েক ঘণ্টা ছিল, যতক্ষণ না আমরা গানটির কাজ বন্ধ করা হয়। তারপর যখন আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তখন সে বলেছিল, তুমি এটা করতে পারবে, আমি এখন যেতে পারি। এদিক থেকে সে অসাধারণ। সালাম ইশক সিনেমায় কামিনী চরিত্রে অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপায়ণ করেন গোবিন্দ, জুহি চাওলা, সালমান খান, আয়েশা টাকিয়া, জোন আব্রাহাম, বিদ্যা বালান, প্রেম চোপড়া প্রমুখ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 আসর বসেছিল ভারতে। প্রতিবেশী দেশটিতে 5 নভেম্বর 2006 তারিখে শুরু হয় এর লড়াই। 1 এপ্রিল 2006 তারিখে আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপের শীর্ষ 6 দল এবং শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 4 টেস্টভুক্ত দল থেকে রাউন্ড রবিন পদ্ধতিতে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাকে মূলপর্বে যুক্ত করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 সালে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। পুরো টুর্নামেন্টে কেবল একটি ম্যাচ হেরেছিল দারুণ ফর্মে থাকা অসিরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেবারই প্রথম শিরোপার স্বাদ পায় অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল আগের আসরের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে অসিদের বিপক্ষে ডার্কওয়ার্থ লুই পদ্ধতিতে 8 উইকেটে হারে ক্যারিবীয়রা। ভারতে অনুষ্ঠিত ওই আসরে ব্যাট হাতে সবচেয়ে বেশি রান করেছিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে একাই 474 রান করেছিলেন গেইল। বল হাতেও সর্বোচ্চ উইকেটের দখল ছিল আরেক ওয়েস্ট ইন্ডিজ তারকারা। জেরমে টেলর 13টি উইকেট নিয়ে শীর্ষস্থানে ছিলেন। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2006 সালে অংশ নেয় মোট 10টি দল। 1 এপ্রিল 2006 তারিখের আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশিপ অনুযায়ী দলগুলোর অবস্থান নির্ধারিত হয়েছিল।
23 মার্চ 2006 তারিখে কেনিয়াকে পেছনে ফেলে বাংলাদেশ 10ম স্থানে এসে প্রতিযোগিতায় লড়াই করার যোগ্যতা অর্জন করে। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড এই শীর্ষ 6 দল স্বয়ংক্রিয়ভাবে যোগ্যতা লাভ করে। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে ও বাংলাদেশকে 7 থেকে 14 অক্টোবর